বিহারে ইলেকশন আপনারা দেখেছেন, গত পরশুদিন শেষ ইলেকশন হলো, গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন ইভিএম মেশিন ট্রাক ভর্তি করে গণনা কেন্দ্র থেকে চুরি হচ্ছে। এবং ভারতবর্ষের বিরোধী দলনেতা মাননীয় রাহুল গান্ধীজি মহাশয় তিনি প্রমাণ করিয়েছেন এই কেন্দ্র সরকার বিজেপি সরকার ভোট চুরি করে তিনি ক্ষমতায় আছেন, এবং সেই ভোট চুরিকে সমর্থন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা বলেন যদি কেন্দ্র সরকার ভোট চুরি করে ক্ষমতায় থাকতে পারে, এটা যদি সত্যি হয়, তাহলে রাজ্য সরকার ভোট চুরি করে পশ্চিমবাংলায় 3 বারের মাথায় ক্ষমতায় এসছে, এটাও সত্য। কারণ হলো আমরা দেখেছি, আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলি, গণনা কেন্দ্রে আমরা বিভিন্ন সময় আমরা গণনা কেন্দ্রে গিয়েছি, ইভিএম মেশিনের যে চার্জ থাকে, সকাল 5টার সময় যে ইভিএম মেশিনটা চালু করা হয়, সন্ধ্যে 6টা পর্যন্ত সেই ইভিএম মেশিনটা চালু থাকে, কিন্তু দেখা যায় সেই ইভিএম মেশিনে একাধিক মেশিনে যেখানে 99% 98% করে চার্জ থাকে, ঠিক যে মেশিনগুলোই বেশিরভাগ 99% চার্জ থাকে, সেই মেশিনগুলোই তৃণমূল কংগ্রেসের এক একটা বুথে 400-500 ভোটে লিড হয়, এবং বিরোধীরা সেখানে 30টা 35টা করে ভোট পায়। যেখানে মেশিনগুলোই 65-70% চার্জ থাকে, সেখানে তৃণমূল কংগ্রেস কোনো রকম ভোট পায় না। আমরাও আশঙ্কা করছি, আমরাও দাবি জানাচ্ছি যে এই ইভিএমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবর্তন করিয়ে ওরম ট্রাক ভর্তি করে রাত্রের বেলা পরিবর্তন করিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে। সেই জন্য ডাইমনহাবড়া থেকে ভাইপো নামক যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি 7 লক্ষ ভোটে জেতা সম্ভব হয়েছে, নইলে মানুষের ভোট হলে কোনোদিনই সম্ভব না 7 লক্ষ ভোটে একটা লোকসভা কেন্দ্র থেকে জেতা। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো, আগামী 26 সালে ইলেকশন আসছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দায়িত্ব নিয়ে আমরা ইভিএম মেশিন পাহারা দেব। যতদিন পর্যন্ত গণনা না হবে ততদিন পর্যন্ত ইভিএম যেখানে কাউন্টিং থাকবে সেখান থেকে বাইরে কোনো গাড়ি কোনো ট্রাক আমরা বাইরে বেরোতে দেবো না, এবং কোনো খালি ট্রাক আমরা ভেতরে ঢুকতে দেবো না। আমাদের বাড়ির মায়েরা আগে আমাদেরকে বলতো, একটু যদি অন্যায় করতাম, যে তোর 1 কান কাটা বা 2 কান কাটা। তা যাদের 1 কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর যাদের 2 কান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায়। তা আস্তে আস্তে একটা ভিডিও দেখছিলাম, এই রাজ্যে রোমান্টিক চোর ছাড়া পেয়েছেন জানেন তো, 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটছিলেন জানেন তো। তো উনি বাড়ি ফিরেছেন, তা ওনার একটা বাইট শুনতে শুনতে আমি আসছিলাম, একটু শোনাবো আপনাদেরকে। যার বউ আছে তার যদি 2টো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? কি কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন আমাকে হাঁটুর বয়সী অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। তো উনি শুধু এই কথাই বলে ক্ষান্ত হননি, উনি শোভন বৈশাখীর যদি বান্ধবী থাকতে পারে, দমদমের সাংসদ সৌগত রায়ের যদি বান্ধবী থাকতে পারে, আমার এই 70 বছরের 27 বছরের বান্ধবী থাকাটাই স্বাভাবিক। তাই এই তৃণমূলের এই রাজ্যের শিক্ষামন্ত্রী যদি এই কথা বলে, তাহলে আমার বাংলার ছোট ছোট যৌবন ছোট ছোট কুঁড়িদের তাদের ভবিষ্যৎ কোথায় যাবে? তাই তৃণমূল দলটাই 2 কান কাটায় রাস্তার মাঝখান দিয়ে যায়। আমরা বলতে চাইছি, আমরাও পরিবর্তন চাই, এই বাংলার পরিবর্তন আমরা দেখতে চাই, কিন্তু বারবার আমাদের পশ্চিম বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে বারবার কোনো না কোনো লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। কখনো জেরক্সের লাইনে, কখনো ব্যাংকের লাইনে, কখনো ফটো তুলতে হচ্ছে, এই অফিস সেই অফিস করে করে আমাদেরকে হয়রানি করে ছেড়ে দিচ্ছে। আমরা 2024 সালে এনআরসির গল্প শুনেছি, 2021 সালে এনআরসির গল্প শুনেছি,
মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাইদেরকে ভয় দেখিয়েছেন এনআরসি হলে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেদিনকে আমরা বোঝাতে পারিনি বসিরহাটের মানুষকে, বসিরহাটের মা বোনকে আমরা বোঝাতে পারিনি। সেদিনকে আমাদের সাংসদ পদপ্রার্থী পরাজিত হয়ে আমরা মাথা নিচু করে পরাজয় স্বীকার করে নিয়েছিলাম। কিন্তু যখনই ভোট আসে তখনই একটা করে বিস্ফোরণ হয়, দিল্লির বিজেপি সরকার করে। আর ঠিক তেমনি এই এনআরসি কখনো আবার এসআইআর নিয়ে এসেছে। আমরা বলতে চাইছি এসআইআর কাদের জন্য, এসআইআর কিসের জন্য? কিন্তু নির্বাচন কমিশন যেহেতু ঘোষণা করেছে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে থাকি, তাই এসআইআর এর ফর্ম আমাদের ফিল আপ করতে হবে। কিন্তু প্রশ্ন তো থেকে যায়, যদি ভারতবর্ষের কেরল নামক রাজ্য যেখানে সিপিএম এর সরকার চলছে, সেখানকার মুখ্যমন্ত্রী যদি বিধানসভায় এই এসআইআর বিরোধী বিল পাশ করে সে যদি বলতে পারে যে আমরা এসআইআর করব না, তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর চালু হতে দেব না, আমার লাশের ওপর দিয়ে এসআইআর চালু হবে। আর যখন নির্বাচন কমিশন এসআইআর চালু করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় মুখ লুকালেন আমরা জানি না, কিন্তু এ কথাটা বলে দিতে চাই। আমার নওশাদ সিদ্দিকী, আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন, একটাও যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, একটাও যদি মতুয়া ভোটারের নাম বাদ যায়, একটাও যদি আদিবাসী ভোটারের নাম বাদ যায়, একটাও যদি সংখ্যালঘু ভাইয়ের ভোট বাদ যায়, তাহলে আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টে দেখা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। এই কথাটা আমরাই বলতে পারি। আমরা বলতে চাই যে আমাদের রেশন কার্ড আছে, প্রতিবাদের কণ্ঠস্বর, পাহাড় থেকে সাগর আর সাগর থেকে বীরভূম পুরুলিয়া, প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের আওয়াজ, প্রত্যেকটা আদিবাসী দলিত মতুয়া পরিবারের আওয়াজ এই বসিরহাট আমার প্রান্তিক শহরে উপস্থিত হয়েছে। এই মাঠ কানায় কানায় পূর্ণ। 2026-এ বসিরহাট থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে ভাঙড়ের, সেই আওয়াজ আজকে উঠেছে। নওশাদ সিদ্দিকী সেই আওয়াজ আপনাদের কাছে পৌঁছে দিতে উপস্থিত হয়েছে। আমরা বলতে চাইছি যে কেরল যদি এসআইআর নিয়ে বিধানসভায় বিল পাস করতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী তার লাশের ওপর দিয়ে এসআইআর হবে বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম এসআইআর চালু হলো। আমরা দেখলাম এসআইআর এর জন্য শুধু এটুকু প্রশ্ন রাখতে চাই নির্বাচন কমিশনের কাছে, কিসের জন্য আবার এই এসআইআর? আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার ব্যাংকের পাসবই আছে, আমার জমির দলিল আছে, আমার পর্চা আছে, আমার রেশন কার্ড আছে, আমার সমস্ত পরিচয়পত্র থাকার পরেও আবার আমাকে ভোটাধিকারের জন্য কার্ড তৈরি করার জন্য এসআইআর এর মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টা তা নয়, বিষয়টা আমাদের বুঝতে হবে। বিজেপি সরকার যখন বলেছিল যে বছরে 2 কোটি বেকারের চাকরি দেব, বলেছিল জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেব, বিদ্যুৎ ফ্রি করে দেব, সারের দাম কমে যাবে, পেট্রোল ডিজেলের দাম কমে যাবে। আর ভারতবর্ষের মানুষ যখন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছে কোথায় গেল পেট্রোল ডিজেলের দাম কমলো কোথায়, গ্যাসের দাম কমলো কোথায়, বেকারের 2 কোটির চাকরি কোথায় গেল, তখন আমাদেরকে বারবার এনআরসি এবং সর্বশেষ এসআইআর এর ভয় দেখিয়ে আমরা তখন আমাদের নাগরিকত্ব নিয়ে ব্যস্ত থাকবো। আমরা তখন নাগরিকত্বের জন্য যখন আমরা জেরক্সের দোকানে দাঁড়াবো, ফটো তুলতে ব্যস্ত থাকবো, অফিসে লাইন দেব, তখন আমার পেটের ভাত আর আমার পরনে কাপড়, আমার বাড়ির কথা ভুলে যাব। এই ঠিক পলিসি এরা নিয়েছে। আমরা বলতে চাইছি আমাদেরকে সজাগ হতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে কেন্দ্র করে হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে। আমরা বলতে চাইছি কে শুভেন্দু অধিকারী তৃণমূলের ক্যাবিনেট মন্ত্রী ছিল, তৃণমূলের জন্ম লগ্ন থেকে শুভেন্দু অধিকারী ছিল, আর আজকে বলছেন হিন্দু হিন্দু ভাই হাই। আমরা বলতে চাইছি এ বাংলা নেতাজি সুভাষের বাংলা, এ বাংলা কাজী নজরুলের বাংলা, এ বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা। এই বাংলায় আমরা আওয়াজ তুলেছি, মোরা এক বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমার
আব্বাস সিদ্দিকী এই কথাটাই তো বলতে চাইছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি, আমরা হিন্দু মুসলমান বুঝি না, আমরা আদিবাসী দলিত বুঝি না। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে, আমার ভাইরা মাথায় টুপি পরে, আমার চাচা টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে, আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে। আমরা সেই বাংলা দেখতে চাই, কারণ এই বাংলা সেই শিক্ষা দেয়। কাজী নজরুলের শ্যামা সঙ্গীত এখনো আমার হিন্দুদের কালী মন্দিরে বাজে, আর মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান করে আমার বাংলাটাকে ভাগ করতে চাইছি, এটা হতে দেব না। আমরা এক বুক রক্ত দেব। একদিকে আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী, আর একদিকে আমরা বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জিরা আছে। আমরা এই বাংলা সম্প্রীতি নষ্ট হতে দেব না। তাই আমাদেরকে ভাবতে হবে, চেয়ারম্যানকে বসিয়ে রেখে তো বেশি কথা বলা যায় না। শুধু একটা কথা বলবো, আমার চেয়ারম্যান উপস্থিত হয়ে গেছে, বেশি কথা বলবো না। শুধু বলবো যে আপনারা SIR এর ফর্ম অবশ্যই আপনারা ফিল আপ করবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই বিজেপি এবং তৃণমূলের ষড়যন্ত্রকেও আমাদেরকে পরাজিত করতে হবে। 100 দিনের কাজ নেই, আমরা 100 দিনের কাজের জন্য লড়াই করছি, প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লড়াই করছি, এবং আমাদের চাকরি চলে গেছে, জানেন তো, বেকার যুবকদের চাকরি চলে গেছে। আমরা সেই চাকরি যাতে ফিরে পায় সেই লড়াইয়েও আমরা আছি। 2026-এ শুধু এ কথাটা বলবো যে আমাদের দাঁতে দাঁত চেপে লড়াইটা করতে হবে, জেদ নিয়ে লড়াই করতে হবে। এই বাংলার যাহাই পদ্মফুল তাহাই তৃণমূল, এ কথাটা আমরা বলিনি, এ কথাটা মুকুল রায় বলেছে, মদন মিত্র বলেছে, এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে যে 1998 সালে আমরা যদি তৃণমূল তৈরির যে ল্যাবরেটরিতে যদি আদবানি, অটল বিহারী বাজপেয়ী, রাজনাথ সিংরা যদি উপস্থিত না থাকতো, তৃণমূলের জন্ম হতো না। আমরা বলতে চাইছি, এই তৃণমূল আলটিমেট RSS এর দালাল হিসেবে কাজ করছে, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে, এদেরকে আমাদের চিনে নিতে হবে। তাই আজকে আমাদের বসিরহাটের MP নেই, আগামী দিনে MP লড়াইয়ে আমাদেরকে যেতে হবে। তাই আপনাদেরকে বলছি, যারা আজকে এখানে এসেছেন প্রত্যেককেই আপনারা SIR এর ফর্ম যেমন ফিল আপ করবেন, প্রত্যেককেই আপনারা হেল্প করবেন, এবং আগামী দিনের লড়াইয়ে এই বিধানসভায় বিরোধী কণ্ঠস্বর এই বাংলা, এই বসিরহাট থেকে আমাদের বিধানসভায় যাবে, পার্লামেন্টে যাবে। এই কথা বলে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে, হয়রানির শিকার 14 সালের পর থেকে ভারতবর্ষ মানুষের যেভাবে হয়রানি করছেন, এক সময় এক রকম কাগজ দেখানোর নামে, ঠিক সেইভাবে আবার নতুন করে SIR নামে যেভাবে মানুষকে হয়রানি করছেন। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন এক, করেন আর এক। তিনি যেটা বলেন সেটা করেন না, যেটা বলেন না সেইটা করেন। তিনি বলেছিলেন যে SIR আমি হতে দেবো না, অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন যে SIR হলে আমার বুকের ওপর দিয়ে হবে, কিন্তু সেই পশ্চিমবাংলায় SIR হচ্ছে। বিজেপি একদিক দিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে ভয় দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস মুসলিম সম্প্রদায়ের ভাইদেরকে ভয় দেখাচ্ছেন। একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে SIR সঠিকভাবে হওয়ার দাবি নিয়ে, আমরাও চাই সঠিকভাবে SIR হোক, যারা অনুপ্রবেশকারী তারা ভারতবর্ষ থেকে বিতাড়িত হোক। আমরা এর আগে দেখেছি আসামে NRC-তে 19 লক্ষ নাম বাদ যাওয়ার থেকে সংখ্যাগুরু সম্প্রদায়ের নাম প্রায় 12 লক্ষ থেকে 14 লক্ষ ছিল। সুতরাং কোনো সম্প্রদায়কে আমরা ছোট করছি না। আমরা চাই আমরা যারা ভারতীয়, আমরা ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে বাস করব, এবং অনুপ্রবেশকারী সে যেভাবেই আসুক না কেন তারা যেন কোনো রকমভাবে আমাদের দেশে বসবাস করতে না পারে, তার ব্যবস্থা সরকার যেন ঠিকঠাকভাবে করে।